আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশে ভারত বিরোধী অপপ্রচার এখন একেবারে তুঙ্গে। ওখানকার এক নামী ইউটিউবারের একটা ভিডিও দেখছিলাম, তিনি একটি খবর বেশ ফেনিয়ে বর্ণনা করেছেন। খবরটির উৎস পাকিস্তান। পাকিস্তানের একটি সামাজিক মাধ্যম টাইমস অফ ইসলামাবাদ, এই টাইমস অফ ইসলামাবাদ খবরটি দিয়েছেন। খবরটি কি? টাইমস অফ ইসলামাবাদ বলেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা RANDW বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তারা বাংলাদেশে ৭১-এর মুক্তিবাহিনীর মতো একটি বাহিনী তৈরি করে তারেক রহমান সরকারের পতন ঘটাবার চেষ্টা করে যাচ্ছে। পত্রিকাটি ওই রিপোর্টে আরও লিখেছে যে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে খুন করেছে ভারতের এই গোয়েন্দা সংস্থা র। এটা অবশ্য নতুন খবর নয়। হাদি হত্যার আগে থেকেই ভারতের হাত দেখতে পেয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকার। হত্যার আগেই ভারতের হাত খুঁজে পাওয়ার ব্যাপারটা আপনার ঠিক হজম হলো না, বুঝতে পেরেছি। আসলে কি জানেন, হাদির খুন হলো একটা বড়সড় চক্রান্তের ফল এবং এর দায় যে ভারতের ঘাড়ে চাপানো হবে, এই প্ল্যান তো আগেই ভাগেই ছকে রেখেছিল যারা এর খুনের সাথে যারা জড়িত তারা। এটা আমার কথা নয়, এটা বলেছে স্বয়ং হাদির মায়ের পেটের ভাই। তিনি বলেছেন যে হাদিকে খুন করেছে বাংলাদেশের ভেতরে যারা হাদির খুনে লাভ নিতে চেয়েছিল তারা। বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদ হাদির পরিবারের এই দাবি উড়িয়ে দেওয়ার জন্য ভারতের যোগাযোগ খুঁজে পেয়েছে। একই কথা বলেছেন পশ্চিমবঙ্গের হাফ পাকিস্তানি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথাটা হচ্ছে, পত্রিকাটি এই খবর পশ্চিমবঙ্গের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে পেয়েছে, নাকি মমতা ব্যানার্জি তাদের কাছে পেয়েছেন এই খবরটা, সেটা আমি বলতে পারবো না। তবে ওই টাইমস অফ ইসলামাবাদের আরেকটি খবর বাংলাদেশের অনেকের মনে যেমন ভীতির সঞ্চার করেছে, তেমনি আবার কারো কারো মনে একটা বড় অংশের মনে আশার সঞ্চারও করেছে। সেটা হলো ভারত নাকি ৭১-এর আদলে মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশের সরকার বদলের চেষ্টা করছে। এই বাহিনীর লক্ষ্য দেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা এবং গুপ্ত হামলার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়া ও বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করা। ভারতের মাটিতে বাংলাদেশের মানুষদের দিয়ে মুক্তিবাহিনী তৈরি করে ঝাঁপিয়ে পড়ার এই প্ল্যানে ৭১-এ হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবারও নাকি তেমন কিছু হতে যাচ্ছে। ভারতের এই পরিকল্পনার ৩টি মূল উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসলামাবাদ। ১. গৃহযুদ্ধের পরিবেশ তৈরি, দেশের অভ্যন্তরে সশস্ত্র সংঘাত উস্কে দেয়া। ২. তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে অস্থিতিশীল করা। এবং ৩. ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপারও ছিল ভারতপন্থী ফলাফল নিশ্চিত করার চেষ্টা, যেটা ভারত ইতিমধ্যেই নাকি করে ফেলেছে। অর্থাৎ ইউনূস সরকারকে হটিয়ে দিয়েছে, দিয়ে তার জায়গায় একটা
চেষ্টা করেছে তারেক রহমানকে নিজেদের দিকে নেয়ার, কিন্তু তারেক রহমান যখন আবার উল্টো গান গাইতে শুরু করেছেন তখন চেষ্টা করছে তারেক রহমানকেই হটিয়ে দেয়া। বাংলাদেশের ইউটিউবার এই খবরটি দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি ফোন পেলাম। সবার একটাই প্রশ্ন, দাদা মুক্তিবাহিনীর যে খবরটা শুনতে পাচ্ছি সেটা কি ঠিক? বললাম এমন একটা কথা, মানে সম্ভাবনা আমার কানেও এসেছে, তবে আমি নিশ্চিত নই, আগে একটু খোঁজ খবর করি তারপর বলছি, আপনি ঘন্টাখানেক পরে ফোন করুন। অতঃপর বসে গেলাম টাইমস অফ ইসলামাবাদের খবরের ফ্যাক্ট চেক করতে। দেখলাম ফ্যাক্ট চেক সংস্থা DFRAC, মানে ডিজিটাল ফরেনসিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস সেন্টার, তারা এই প্রতিবেদনটিকে ভুয়া এবং ভিত্তিহীন দাবি হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং বলেছে যে পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই মিথ্যে তথ্য ছড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার মিথ্যা বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এত বড় খবর যে কাগজটা ছড়ালো, সেই টাইমস অফ ইসলামাবাদ, তার ব্যাকগ্রাউন্ডটা কি? পত্রিকাটা সম্পর্কে যা জানলাম সেটা দু কথায় বলি। টাইমস অফ ইসলামাবাদ একটি পাকিস্তানি অনলাইন সংবাদ মাধ্যম, যেটি নিয়মিত ভারত বিরোধী এবং প্রায়শই প্রমাণবিহীন দাবি প্রকাশ করে থাকে। এর আগেও এই পত্রিকায় একাধিকবার ভুল তথ্য ছড়িয়েছে বলে ফ্যাক্ট চেকারদের রিপোর্টে উঠে এসেছে। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব যখন চরমে, সেই সময় এই ধরনের প্রতিবেদন বিশেষভাবে প্রচার পাচ্ছে এবং পেয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে। আর বাংলাদেশের হাফ পাকিস্তানি বা পাকিস্তানের যারা নাতি সন্তানদের নাতিপুতিরা এই খবর খুব ছড়িয়ে দিচ্ছে ভারত বিরোধী প্রচারের টুল হিসেবে। তবে শেষ কথাটি বলি, সত্যিই কি ভারতে ৭১-এর মতো মুক্তিবাহিনী তৈরি হচ্ছে? বাংলাদেশ থেকে পাকিস্তানের জারজ সন্তানদের দূর করে শেখ হাসিনার বাঙালি জাতীয়তাবাদী সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কি সত্যিই মুক্তিবাহিনী তৈরি হচ্ছে ভারতের মদতে? আরও স্পষ্ট করে বলি, ভারতীয় সেনার প্রত্যক্ষ মদতে কি কিছু একটা ঘটতে চলেছে, যেমন হয়েছিল ১৯৭১-এ পাকিস্তানকে তাড়াতে? এর উত্তরে বলবো না, এমন কোনো বিশ্বাসযোগ্য সূত্রের খবর আমার কাছে নেই। কিন্তু সত্যি বলছি, খবরটা যদি সত্যি হতো, মানে সত্যি হলে ভালো লাগতো, খুব ভালো লাগতো। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন কমেন্ট করে জানান। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাঁপছে ঢাকা, সেনা মোতায়েনের আসল রহস্য কি? দর্শক, আমি শুরুতেই বলতে চাই যে বিএনপি সরকার পঞ্চম মাসে 4 মাস পূর্ণ করে কয়েকদিন হচ্ছে। আজকে এই মুহূর্তে যদি বলে বিএনপি সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে, ফিজিক্যালি পতন না হলেও নৈতিক পতন বা পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে। আজকে বিশেষ করে আবার নতুন করে সেনাবাহিনী মোতায়েনের প্রেক্ষাপটে একবার খেয়াল করে দেখুন, আওয়ামী লীগ সেনা মোতায়েন করেছিল প্রায় 15.5 বছরেরও বেশি সময় পরে, দীর্ঘদিন দেশ চালিয়ে। কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েন করলো বা মোতায়েন করছে মাত্র পঞ্চম মাসে এসে। গত 2 বছর ধরে সেনাবাহিনী মাঠে আছে সেটা আলাদা কথা, সেটা তো আওয়ামী লীগ মোতায়েন করেছিল।
আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেনাবাহিনী গত 15 জুন থেকে উঠে গেছে। আপনি কি বিশ্বাস করেন? এই সরকারের অনেক কিছু আমি বিশ্বাস করি না। সেনাবাহিনী যে উঠে গেছে 15 তারিখ থেকে, কোনো গণমাধ্যমে কোনো খবর আছে? কোনো অফিসিয়াল আনুষ্ঠানিক ঘোষণা আছে যে সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেল? সেনাবাহিনী আসলে উঠে যায়নি। একটা বড় অংশ উঠে গেছে, যেটি 30,000 থাকতো গত 1.5 বছর ইউনূসের আমলে। 30,000 আপনাকে পাহারা দিয়ে রেখেছিল, কিন্তু অর্ধেকটা মাঠে ছিল, আছে। সরকার বলছে উঠে গেছে, কিন্তু আসলে কি উঠে গেছে? আর এরই মধ্যে আবারও সেনাবাহিনী মোতায়েন করা হলো বা নামানো হলো। একটা সিভিল সরকার, একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকার সেনাবাহিনী মোতায়েন করে, ভাবতে পারছেন? সেনাবাহিনী কোন পর্যায়ে মোতায়েন করা হয়? এক্সট্রিম লেভেলে। পুলিশ ফেল করে, র্যাব ফেল করে, তখন কি নামে? বিজিবি নামে। বিজিবি ফেল করে, তখন সেনাবাহিনী নামে। কিন্তু সরকার এতটাই আতঙ্কিত, যার কারণে কোনো রকম রিস্কের মধ্যে নেই, সরাসরি সেনাবাহিনী নামিয়ে দিল। আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের প্রকাশ্যে কোনো কর্মসূচি নেই। অন্তর্বর্তী সরকার পার হয়ে এখন দেশে নির্বাচিত সরকার, কিন্তু হঠাৎ এমন কি ঘটলো? দেশের 4টি মেগা সিটি সহ 6 জেলায় আবারও জরুরি ভিত্তিতে সেনা মোতায়েন করতে হলো। তাও আবার গত সপ্তাহে মাঠ থেকে তথাকথিত সেনা প্রত্যাহারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হঠাৎ এই ঘোষণায় জনমনে এখন কোটি টাকার প্রশ্ন। আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরেই কি তবে নড়বড় হয়ে গেল ঢাকার মসনদ, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় বিপদের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা? বিশ্লেষকদের একাংশ তো বলছেন ভয় আর আতঙ্কে কাঁপছে সরকার, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় অঘটন। ঘটনার সূত্রপাত আজ সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন এক ঘোষণা দিলেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী 30 জুন পর্যন্ত দেশের 6টি জেলা ও মহানগরে সেনা মোতায়েন থাকবে। কিন্তু কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার আগে একটি চিঠিও জারি করা হয়েছে ইতিমধ্যে। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী, আওয়ামী লীগের কিছু তৎপরতা বা মিছিল মিটিং এর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা নাকি দেশে একটি বড় ধরনের অস্থিরতা তৈরির পায়তারা করছে। আর ঠিক এই কারণেই ইন-82 সিভিল পাওয়ার আইনের অধীনে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং এর বাইরে আরো 2টি জেলা গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনা মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এখানেই তো আসল রহস্য। গত মাত্র 15 তারিখে বলা হচ্ছে, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ আগে, আজ সোমবার, ঠিক আগের সোমবার নাকি সেনাবাহিনী উঠে গেছে। আমি শুরুতেই বলেছি যে কোনো ঘোষণা কোথাও দেখেছেন? কোনো অফিসিয়াল ঘোষণা, কোনো চিঠি দেখেছেন? কোনো গণমাধ্যমে খবর দেখেছেন যে সেনাবাহিনী যে অবশিষ্ট ছিল 70,000-এর মতো, সেটি উঠে গেছে? কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 15 তারিখ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। এটি হতে পারে যে বিশ্বকে দেখানো যে আমরা সেনাবাহিনী প্রত্যাহার করেছি। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে, কিন্তু আসলে নেপথ্যে সেনা শক্তিতেই এই সরকার, এই যে 5 মাস বয়স, এই 5 মাস এখনো পর্যন্ত টিকে আছে। আর কয় মাস টিকে, সেটি হচ্ছে দেখার বিষয়। দীর্ঘ প্রায় 1.5 বছর মাঠে থাকার পর সেনা সদস্যদের ব্যারাকে এড়িয়ে নেওয়া হয়েছিল বলে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। নির্বাচিত সরকার আসার পর এটা ছিল একটা বড় স্বস্তির খবর। তাহলে 7 দিন পার হতেই এমন কি পরিস্থিতি তৈরি হলো যে আবার সেনাবাহিনীকে জরুরি তলব করতে হলো? এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে এখন তীব্র সমালোচনা। জনগণের একটা বড় অংশ বলছেন এটা আসলে বর্তমান বিএনপি সরকারের চরম ভয় আর রাজনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে, কিন্তু জনমনে প্রশ্ন উঠছে, এই সরকারও কি তবে
ডক্টর ইউনূস সরকারের মতোই দুর্বল? আওয়ামী লীগ কোনো হরতাল ডাকেনি, কোনো অবরোধ বা ধর্মঘটের ডাক দেয়নি। স্রেফ তাদের দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে কিছু গোপন বা প্রকাশ্য তৎপরতার খবর শুনেই যদি সরকারকে সেনাবাহিনীর আশ্রয় নিতে হয়, তবে এই সরকারের প্রশাসনিক ভিত্তি কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সমালোচকরা বলছেন, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল, তাদের প্রকাশ্য কার্যক্রম শূন্যের কোঠায়, তবুও বিএনপি, জামায়াত কিংবা এনসিপির মতো দলগুলো কেন এতটা অস্থির? অনেকেই আশঙ্কা করছেন এই সরকারের পায়ের নিচের মাটি এতটাই নরম যে যদি সত্যি সত্যি দেশের সাধারণ জনগণ কোনো কারণে মাঠে নেমে পড়ে, তবে সরকারের নীতি নির্ধারকদের হার্ট অ্যাটাক করার দশা হবে। পরিস্থিতি এতটাই নাজুক যে যে কোনো সময় এই সরকার পতনের মুখে পড়তে পারে। এমনকি সেনাবাহিনীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা উল্টো কোনো রাজনৈতিক সমীকরণও তৈরি করে ফেলতে পারে। এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে একটি বার্তা। সরকার মানসিকভাবে মনোবল কতটা দুর্বল দেখুন, একটু কিছু হলেই সেনাবাহিনী তলব করছে। আওয়ামী লীগ, আপনারা যদি 10 লক্ষ লোক নিয়ে মাঠে নামেন তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বিষয়টিকে একটি রুটিন ওয়ার্ক বলে হালকা করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি বা সেনাবাহিনী মোতায়েন করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা স্বাভাবিক প্রক্রিয়া এটিকে মনে করি না। আওয়ামী লীগের শেষ সময় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই সেনাবাহিনী মাঠে নামানো হয়েছিল, এবং অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ইউনূসের সময় গেছে, এখনো বিএনপির সময়ও যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এবারের মোতায়েনের সাথে আগের 1.5 বছরের পরিস্থিতির কোনো মিল নেই। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি যখন বলেন কোনো জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আমরা সেটা করছি, আরো কিছু বিষয় আছে যা আমি এখানে ফাঁস করতে চাই না, তখনই মূলত রহস্য আরো ঘনীভূত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি ফাঁস করতে চাইলেন না? কোন সে গোপন ষড়যন্ত্র যা সরকার প্রকাশ করতে ভয় পাচ্ছে? দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো বক্তব্য এবং দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ এই মুহূর্তে এক অদ্ভুত রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে সরকার দাবি করছে সবকিছু তাদের নিয়ন্ত্রণে এবং অপরাধের গ্রাফ সর্বনিম্ন, অন্যদিকে সামান্য প্রতিষ্ঠা বার্ষিকীর আতঙ্কে দেশের প্রধান শহরে সেনা নামাতে হচ্ছে। তাহলে আসল সত্যটা কি? সরকার কি আসলেই কোনো বড় ধরনের অভ্যুত্থান বা নাশকতা ঠেকাতে এই আগাম সতর্কতা নিল, নাকি সমালোচকদের দাবি অনুযায়ী ভেতর থেকে ভেঙে পড়া এক দুর্বল সরকার কেবলই টিকে থাকার জন্য ভোটের উপর ভরসা করছে? আগামী 30 জুন পর্যন্ত এই সেনা মোতায়েন বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এই সেনা মোতায়েন কি সত্যি রুটিন ওয়ার্ক, নাকি সরকারের ভেতরে লুকিয়ে থাকা চরম আতঙ্কের বহিঃপ্রকাশ? সরকার আসলে আতঙ্কিত, এটি বলার অপেক্ষা রাখে না, কারণ দেশের নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী, আমরা প্রত্যেকটি কন্টেন্টে বলে আসছি যে পুলিশ সরকারকে কিন্তু পাহারা দেবে না। কেন দেবে না সেই ব্যাখ্যাগুলো আমরা বিভিন্ন সময়ে দেবার চেষ্টা করেছি। পুলিশের বুকে ক্ষত আছে, নিজেদের বন্ধু, স্বজন, সহকর্মী হত্যা, নির্যাতন এবং অন্যায়ভাবে বিচারের আওতায় আসতে হয়েছে পুলিশকে। সেই পুলিশ আবারও এই ঠুনকো সরকারের নির্দেশে প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়বে, এটি ভাববার কোনো কারণ নেই। আর এই ভয়ে ভীত হয়ে শুধুমাত্র পুলিশের উপর ভরসা না করে সেনা মোতায়েন করতে বাধ্য হচ্ছে সরকার। কিন্তু কতক্ষণ এভাবে? মাত্র 5 মাস এই পরিস্থিতি ঘোলাটে। 5 বছরের ম্যান্ডেট নিয়ে এসছেন না আপনারা? 5 বছর কি টেকা সম্ভব হবে? আজকে যদি 5 মাসেই এই অবস্থা হয়, পরিস্থিতি কিন্তু ঘোলাটে। আওয়ামী লীগের জন্য এটি নিঃসন্দেহে এক বিরাট বার্তা। আওয়ামী লীগ এখন এই বার্তাটিকে কিভাবে ক্যাশ করবে সেটি প্রশ্ন রেখে আমি এই আলাপ থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।